আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, নতুন মন্ত্রিসভা গঠিত হলো এবং খানিকটা হলেও বলতে হয় যে কিছুটা বিতর্কের মধ্য দিয়েই এই মন্ত্রী পরিষদ গঠিত হলো। এবং তার আগে বিএনপি দলীয় সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। কিন্তু জামাত এবং এনসিপির মনোনীত যে এমপিরা তারা দুটোতেই শপথ নিয়েছেন। আসলে কতটা জটিলতার মধ্য দিয়ে এই সংসদ রান করতে যাচ্ছে, অথবা তারেক রহমানের যে মন্ত্রী পরিষদ বা সরকার বিএনপির, সেটিও বা কতটা সাবলীল ভাবে রান করতে পারবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, মুসলিম লীগের সভাপতি, অ্যাডভোকেট আহ মোহসেন রশিদ। অ্যাডভোকেট মোহসেন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ধন্যবাদ, শুভেচ্ছা রইল সবের। যে প্রশ্নটা শুরুতেই করতে চাই, যে আপনি নিশ্চয়ই সারাদিন অবজারভেশনে ছিলেন এবং সবকিছু জানেন, আমি শুরুতেই যদি বলি যে ডক্টর খলিলুর রহমান এই মন্ত্রিসভায় স্থান পেলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, এবং যিনি কিনা ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। কেন তাকে নিতে হলো বিএনপি কে মন্ত্রিসভায়? তারেক রহমান বাধ্য হলেন কোনো কারণে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আমি তারেক রহমান সাহেবের মাইন্ডে কি আছে এটা তারেক রহমান সাহেব বলতে পারবেন, আমি সেটা জানি না। আমি আমার কথা বলতে পারবো যে আমি আশ্চর্য, মানে কি আকাশ থেকে পড়েছে আমি এই নামটা দেখে, ডক্টর খলিলুর রহমান। আর একটা জিনিস খেয়াল করবেন যে অনেক লিস্ট কিন্তু কয়েকদিন যাবৎ সার্কুলেট করছিল বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায়। আমরা লিস্ট, কোথাও কিন্তু ডক্টর খলিলুর রহমানের নাম ছিল না। না, এইটা তবে হঠাৎ করে। এমন একটি কথা কিন্তু শুরু হয়েছিল গত একদিন বা দুদিন আগে থেকে, যে এই মন্ত্রিসভায় এমন একজন আসতে যাচ্ছেন যা দেখে অনেকেই চমকিত হবেন। ফেসবুকে এরকম একটি লেখা ছড়িয়ে পড়েছিল। তা আমরা কেউ গেস করতে পারিনি, আমরা ধারণা করতে পারিনি যে সেটি ডক্টর খলিলুর রহমানকে দিয়ে এই চমক আসতে যাচ্ছে। জি, এখন কামিং ব্যাক টু ডক্টর খলিলুর রহমান, আপনি জানেন দ্যাট পিনাকি ও খলিলুর রহমানকে নিয়ে খুব উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে ছিল যখন নেওয়া হয়েছে। এবং কেউ কেউ বলে যে ওরাই নাকি ওই ডিপ স্টেটের একজন লোক হলো ডক্টর খলিলুর রহমান। এবং জি। এই যে লাস্ট গভর্নমেন্টের সরানের ব্যাপারে যে যারা উদ্যোগ নিয়েছে, যারা কাজ করেছে, রিয়েল কাজ যারা করেছে ওই ডিপ স্টেটের সাথে, ওয়ান অফ ডক্টর খলিলুর রহমান। সো এখন ওকে ফরেন মিনিস্ট্রি কে, কার উদ্যোগে দেওয়া হয়েছে, বা জনগণের আশঙ্কা আছে। এবং দিস কুড বি এ ব্যাড চয়েস, ভেরি ব্যাড চয়েস। এবং এইটা নিয়ে অনেক কথা হবে আগামীতে, যে সে ডেলিভার করতে পারবে কিনা। সে খুবই খারাপ লোক। এর আগে যখন জাস্টিস লতিফুর রহমান সাহেব যখন ছিলেন, তখন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, তখন আপনাদের হয়তো খেয়াল আছে যে সে পিএস ছিল, ওনার ওনার পিএস ছিল। এবং একটি সেক্স রিলেটেড একটি ঘটনার জন্য সে পালিয়ে গেল দেশ ছেড়ে, even before Latifur Rahman handed over power to the elected government. This is খলিলুর রহমান। সো এরকম অনেক প্রবলেমস আছে ওকে নিয়ে, কিন্তু খলিলুর রহমান কিন্তু কোনো সময় ওইভাবে আলোচনায় ছিল না। তার মানে হচ্ছে যে কোনো বড় জায়গার থেকে বোধহয় এই খলিলুর রহমানকে বলা হয়েছে যে আপনি ওকে নেন এবং ওকে পররাষ্ট্রমন্ত্রী করেন। হি ওয়াজ নট দেয়ার, পররাষ্ট্রমন্ত্রীর কনসিডার ছিল না, কোনোভাবেই ছিল না, কোনো দিনও ছিল না। এবং এটা তারেক সাহেব ভালো বলতে পারবেন, বিএনপি ভালো বলতে পারবেন যে কেন রাখলেন। আমার তো ডক্টর খলিলুর রহমানের ব্যাপারে আপত্তি আছে, জনগণেরও আপত্তি আছে। আমার আরেকটা ছোট আপত্তি হচ্ছে আসাদকে নিয়ে, যাকে সম্ভবত ল মিনিস্টার করা হচ্ছে, বিকজ হি ওয়াজ দি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। উনি একটি ইললিগাল, আনকনস্টিটিউশনাল, একটা চোর সরকার,
কারাপ্ট সরকারকে উনি সহায়তা করেছেন এজ এন অ্যাটর্নি জেনারেল। এইরকম লোক আবার কেন থাকবে মন্ত্রিসভায়? খলিল আর আসাদ, এই দুইজন তো অলরেডি অন্য গভর্নমেন্টে ছিল, যাদের সাথে কাজ করেছে, ওদের তো এখানে থাকার কথা না, উচিত না। এন্ড আই থিঙ্ক this is the first mistake that Tariq Rahman has made, and I hope this is the last mistake that he is making. এবং যত দ্রুত হোক উনি যদি এটা রিকনসিডার এট এনি টাইম, কোনো প্রবলেম নাই এইগুলি রিকনসিডার করতে, তো ভালো হবে ওনার জন্য। যে বিগত ইলিগাল কারাপ্ট, টোটালি কারাপ্ট, আমরা বারবার বলেছি, দেশবাসী চাচ্ছে যে এরা যেন দেশের বাইরে না যেতে পারে, এদের জন্য অ্যাকাউন্টেবিলিটি হয়, কিন্তু এখন মনে হচ্ছে যে এইগুলি হয়তো কিছুই হবে না, কিছুই হবে না। মানুষ কি সেই জায়গা থেকে আশাভঙ্গের শিকার হবে? তখন তারেক রহমান যে অ্যাটিটিউড শো করছিলেন আমাদের সামনে, বা তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বা প্রতিহিংসা রাজনীতি থেকে সরে আসার কথা বলছিলেন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা তিনি বলছিলেন, এখন ডক্টর ইউনূস সরকারের যে করাপ্ট পার্সন গুলো, তারা যদি বহাল তবিয়ত থাকে, তাদেরকে সেফ এক্সিট দেওয়ার একটা প্ল্যানিং থাকে, এবং মানুষের যে আশাবাদ, যেমন আপনি আপনার আশাবাদের কথা তুলে ধরলেন, সেইখান তার বিপরীত কিছু ঘটে, তার মানে কি তারেক রহমান অন্যান্য মধ্যে মতন, মানে এই প্রশ্নটা করার সময় এখনো যদিও হয়নি, তারপরেও মানে রাইট। মোমেন্ট মানুষের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো ছিল, সেই জায়গা থেকে মানুষ যদি আশাভঙ্গের শিকার হয়, সত্যি তারেক রহমান কি সফল হতে পারবেন তাহলে? আমি দোয়া করি যেন উনি সফল হন। এইটা একটা মিস্টেক হতে পারে, গুরুতরের মিস্টেক হতে পারে, এবং সময় উনি ওনাকে বলে দেবে যে আপনি এই ভুলটি করেছেন, এদেরকে সরিয়ে দেন। এখন কে বাধ্য করেছে? উই ডোন্ট নো, বিকজ খলিলুর রহমান ওয়াজ আ টোটাল ফেলিওর, কিন্তু চতুর্দিক ওটা যদি থেকে হয়ে থাকে, ডক্টর খলিলের মতো বিতর্কিত ব্যক্তি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন, তাহলে ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন, অনেকে যে আশঙ্কাটি করছেন, সেটিও কি সেটি থেকে বিস্ময়কর কিছু থাকবে? না, না, হতেই পারে। যদি যদি ওদের মধ্যে কোনো এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি জানি না, হয়তো ডিপ স্টেট ইজ বিহাইন্ড দিস, আমি জানি না। বিকজ আপনারা জানেন করিডোর নিয়ে যে খলিলুর রহমানের যে ব্যাপারটা ছিল করিডোর নিয়ে, এই করিডোর নিয়ে তো যদি আর্মি ইন্টারভিন না করতো, খলিলুর রহমান তো করিডোর দিয়ে দিয়েছিল, হয়তো আজকে আপনার এই নকশাটা, মানচিত্রটা হয়তো থাকতো না, মানে বাংলাদেশের মানচিত্রের কথা বলছি। তো দিস ইজ আ ভেরি ব্যাড চয়েস, বাট নিশ্চয়ই ভিতরে কিছু আছে, হয়তো উনি জানেন, তারেক রহমান সাহেব জানেন যে এইটা উনি কেন করলেন বা কেন খলিলের প্রয়োজন হলো। বাট আই এম শিওর যে এই জিনিসটা আন্ডার প্রেশার হয়েছে, and it has to be a বিদেশি প্রেশার. He has succumbed to that pressure. এবার একটু সাংবিধানিক জায়গায় আসি। ডক্টর আলী রিয়াজ শুরু থেকে বলে আসছিলেন, জুলাই সনদ অনুযায়ী এই যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, তার মাধ্যমে, অন্তত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হচ্ছেন, তাদেরকে দুটি বিষয়ে ওথ নিতে হবে, একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং একই সাথে আহ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি খুব সুকৌশলে মাথা মাথা ঠান্ডা রেখে, তারা হয়তো কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল, স্ট্রেট জানিয়ে দিল শপথ নেওয়ার আগ মুহূর্তে ওই পক্ষেই সালাউদ্দিন আহমেদ বললেন যে না, তারা এখন এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। হয় জামাত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে কি কোনো জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে মানে সংসদ অধিবেশন শুরু থেকে এবং সরকার গঠনের সাথে সাথে? দেখেন, আপনি জানেন আমাদের সংবিধানের প্রভিশন হলো যে ফার্স্ট সেশনে এই যত অর্ডিন্যান্স 80-90টা যে কয়টাই অর্ডিন্যান্স আছে, এই অর্ডিন্যান্স গুলি প্লেস করতে হবে। যদি সংসদ এইগুলি পাস না করে, তাহলে এইগুলি আর আইন থাকবে না, এইগুলি রিপিলড বলে গণ্য করা হবে, এইগুলি চলে যাবে। সো এইটাও 2/3 মেজরিটি কার? বিএনপির। ওনারা নিশ্চয়ই এইটাকে উড়িয়ে দেবেন, এই অর্ডিন্যান্সটাকে রাখবেন না। অর্ডিন্যান্স না রাখলে ওরা 10টা শপথ নেক, জামাত নেক বা যার ইচ্ছা নেক গিয়ে, ইট উইল হ্যাভ নো ভ্যালু।
নাম্বার টু যেটা হচ্ছে যে দেখেন কত কত ইললিগাল কাজ ওই গভর্নমেন্ট করেছে, আর এনসিপি ইজ অলসো ইনভলভ। আপনি গণভোট হওয়ার পর আপনি গতকাল সন্ধ্যার সময় গিয়ে ওইটা সই করছেন। আমি ইমাজিন যেটা যেটা অলরেডি হয়ে গেছে শেষ, আপনি সই করেন নাই এনসিপি, আপনি গিয়ে সেটা সই করছেন কবে? গতকালকে ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে। I mean, it's totally illegal, referendum totally illegal, totally unconstitutional. আমাদের সংবিধানে নাই। এইগুলি সব আসিফ নজরুল টজরুল এরা মিলে এইসব গোলমাল করেছে, and they should be accounted for all this. এখন জামাত নিয়েছে, এনসিপি নিয়েছে, তারা কি করবে? তারা এইটা নিয়ে হট্টগোল করবে পার্লামেন্টে। আর ইন্ডিপেন্ডেন্ট দুইজন ওরাও কিন্তু নেয় নাই সেকেন্ড ওথটা, ওরা ওই একটাই নিয়েছে। বিকজ আপনার কোনো সুযোগ নাই সেকেন্ড ওথের। আপনি যেখানে প্রথম ওথটা সংবিধানে নিচ্ছেন, তখন সেকেন্ড ওথের তো কোনো প্রশ্নই উঠে না, বিকজ আপনি তো এখন সাংসদ, পার্লামেন্ট কনস্টিটিউট হয়ে গেল। আপনি এই পার্লামেন্টকে আপনারা সেকেন্ড ওথ নিয়ে কিভাবে ডেজিগনেট করবেন আপনার কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এটা তো হয় না। এটা আই ডোন্ট নো, জামাতের যদি এত লো ক্যালিবার হয়, তারা যদি না বুঝতে পারে, এনসিপির যদি এত লো ক্যালিবার হয় যে তারা না বুঝতে পারে যে 2/3 মেজরিটির বেশি যাদের আছে তারা এইটা প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা নিজেদের মধ্যে সংবিধানে এমেন্ডমেন্ট আনবে, রিফর্মস করবে, যা করার করবে। আর এইটাতে তারা জানিয়ে দিল যে আমরা এইটার পক্ষে নাই, we do not support this. and বিএনপি রাইটলি করেছে এই কাজটা। কেন রাইটলি করেছে? বিকজ যে ড্রাফটটা করা হয়েছিল, যে ড্রাফটটায় তারা সই করেছে, ওই ড্রাফটটা চেঞ্জ করে দিয়েছে দিস ম্যান, ওই যে কি নাম, ওই যে ইলিনয়ের প্রফেসর, ইলিনয়ের প্রফেসর, জানি না, আই এম সো সরি, আই ফিল ফর দোজ স্টুডেন্টস ইন ইলিনয় যাকে এই প্রতারকটা পড়ায়। হি ইজ আ প্রতারক and nothing else. He knows nothing. আমি জানি সে 27-28টা বই লিখেছে, এদিক থেকে নিয়ে ওদিক থেকে। আজকাল ইটস ভেরি ইজি টু রাইট দিস বুকস, ইউ নো, আপনার এআই আছে, অনেক কিছু আছে, অনেক টুলস আছে, ইউ ক্যান রাইট দিস বুক। সো ওইগুলিকে আমি কনসিডারেশনই নিচ্ছি না। ইউ সি, আমিও 24 ঘন্টার মধ্যে বই লিখে দিতে পারি একটা, বাট দ্যাটস নট মাই রাইটিং, ইউ নো। সো আমার কথা হচ্ছে যে বিএনপি হ্যাজ ডান দ্য রাইট থিং, এবং আমি বিএনপিকে অভিনন্দন জানাই যে তারা বুঝতে পেরেছে যে আমাদের এই সেকেন্ড ওথ মত এগুলিতে গেলে আমাদের ভরা ডুবি হয়ে যাবে একদম। এরকম একটি বড় দলে তো নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন একাধিক যোগ্য ব্যক্তি রয়েছে, শুধু খসরু চৌধুরী কেন, আরো অনেকেই রয়েছেন। তাদেরকে বাদ অনেকেই দিয়ে ভাই খলিলুর রহমান, অনেকেই আছেন। টেকনোক্র্যাট মন্ত্রী বানাতে হলে আপনি এই 18 কোটি লোকের মধ্যে অনেক লোক পেতেন যারা আপনার দলেও আছে, আপনার দলের বাইরেও আছে, who understand the regional politics, who understand geopolitics, who understand geoeconomics, but they are not dalals of somebody. This man is a dalal, out and out dalal. আপনি এই দালালকে আনসাকসেসফুল একটা দালাল, যদি সে 18 মাসে কিছু দেখাতে পারতো তাহলে আমরা বুঝতাম। এখন আই ডোন্ট নো রিয়ালিটিটা কি আছে, why Tariq Rahman has been forced to। ওট নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই। সিইসি যে শপথ পড়ালেন, একই সঙ্গে দুটি শপথ, যেহেতু সংবিধানে এই যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার পরিষদের সদস্য এইসব কিছুই নেই, এবং বিএনপি রাইটলি বলেছে, সালাউদ্দিন সাহেব রাইটলি বলেছেন যে এটি সংবিধান আগে আনার পর দেখা যাক কি করা যেতে পারে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কিভাবে দুটি শপথ পড়ালেন? তিনি তো নির্বাচন পরিচালনা করেছেন, জুলাই সনদ অনুযায়ী তিনি আর চলবেন না, সে তো সাংবিধানিক পোস্ট, তিনি কেন এই শপথটি পড়ালেন? এই শপথ পড়ানোর মধ্য দিয়ে কি তিনি সংবিধান লঙ্ঘন করেছেন আপনার মনে হয়? দেখেন, একটা জিনিস হলো কি, 148(1) আর্টিকেলে যে শপথটা দেওয়া আছে, উনি ইলেকশন কিসের ইলেকশন করিয়েছেন? উনি তো ইলেকশন করিয়েছেন এমপিদের,
মেম্বার্স অফ পার্লামেন্টের ইলেকশন করিয়েছেন। উনি তো গণপরিষদের ইলেকশন করার নাই, তা তো উনি বলেন নাই কোথাও। তো চিফ ইলেকশন কমিশনার অবশ্য অন্যায় করেছেন, উনাকে বলা উচিত ছিল যে আমি এই শপথ পড়াতে পারবো না। উনি কেন এই শপথ পড়াতে গেলেন? এইটাতে মনে হচ্ছে দ্যাট উনিও একটি দলকে সমর্থন করছেন, যে কোনো ভাবে হোক, বিকজ ওনার তো উচিত ছিল। উনি কেন, উনার কনস্টিটিউশনাল ম্যান্ডেট কোথায় এই শপথ পড়ানোর জন্য? ওয়ের ইজ হিজ কনস্টিটিউশনাল ম্যান্ডেট? ওটা শফিকুর রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান পড়িয়ে দিলেই তো হতো। উনি কেন পড়াতে গেলেন? সিরিয়াস মিস্টেক। অনলি মিস্টেক নাকি সংবিধান ভায়োলেশন? উনি ওনার ওথ লঙ্ঘন করেছেন চিফ ইলেকশন কমিশনারের শপথ পড়িয়ে, সেটি মনে উনি হচ্ছে। ওথ লঙ্ঘন করেছেন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এবং এটি নিয়ে ওনাকে কোনো ধরনের এটার খেসারত দেওয়া। জটিলতা সৃষ্টি হবে কিনা সংসদে? এই জামাত এনসিপির সংসদ সদস্যরা যে দুটি বিষয়ে শপথ নিলেন, এতে করে তারা কোনো ধরনের জটিলতা সৃষ্টি করার সুযোগ পাবে কিনা, অথবা অশান্ত অস্থির করার সুযোগ পাবে কিনা জাতীয় সংসদকে? কি অস্থির অস্থির করার চেষ্টা করবে জামাত। জামাত দেখেন আবার হিস্টোরিক্যালি একটা মিস্টেক করেছে, 47-এ মিস্টেক করলো, 71-এ মিস্টেক করলো, এখানে আইসা আবার একটা মিস্টেক করে দিল। এরর, দিস ইজ সিরিয়াস এরর। যখন ওরা দেখলো যে এই বড় দল নিল না, ওনারা কেন নিতে গেলেন? ওনারা যখন এই অর্ডিন্যান্সটা প্লেস হতো পার্লামেন্টে, তখন তারা কথা বলতেন এটা নিয়ে। সো ওরা এটা করেছে জেনে শুনে। ইটস এ কনস্পিরেসি এগেইনস্ট দিস পার্লামেন্ট, এগেইনস্ট দিস পার্লামেন্ট। 13 পার্লামেন্টের এগেইনস্টে একটা কনস্পিরেসি করেছেন তারা, যে এই পার্লামেন্টটাকে তারা বলতে চাচ্ছেন দ্যাট দিস ইজ এ কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট। এবং পরে তারা বলবে যে তারেক রহমান প্রাইম মিনিস্টার এই পার্লামেন্ট দ্বারা হতে পারে না, বিকজ এটা কনস্টিটিউশন, আগে সংবিধান ঠিক করো, যে সনদ আছে ওই সনদ অনুযায়ী। সো ওরা অস্থির করবে দেশটাকে, আনস্টেবল করবে, আন্দোলন করবে, মারামারি করবে, বোথ ইনসাইড দ্য পার্লামেন্ট এন্ড আউটসাইড দ্য পার্লামেন্ট। এইটাই হলো ওদের উদ্দেশ্য। এই বিষয়ে জানতে চাই, তাহলে ডক্টর আলী রিয়াজ